বাংলাদেশে পলিটিক্যাল ইসলাম উত্থানে জাতিসংঘের ভূমিকা। আন্দোলনে হস্তক্ষেপ নয়। বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি জাতিসংঘের। প্যারিসে ইউনূসের সঙ্গে জাতিসংঘের বৈঠক। বৈঠকের পরেই নির্দেশ ইউএনের। বাংলাদেশে জুলাই আন্দোলন কেন্দ্রিক একটি অতি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিবিসির হার্ড টকে তুর্কের সাক্ষাৎকার অনুযায়ী ব্রিটস দাবি করে, জাতিসংঘের নির্দেশেই নাকি জুলাই আন্দোলনে হস্তক্ষেপ থেকে বিরত ছিল বাংলাদেশ সেনাবাহিনী। নাক গলালেই নাক কাটা যাবে, জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। এবার কথাটা খুলেই বলি। আপনারা জানেন বাংলাদেশে 2024 জুলাই আন্দোলনের কথা। দেশে বিদ্রোহ, বিক্ষোভ, প্রকাশ্যে লুট, খুন। অবাক হয়ে বিশ্ববাসী দেখেছিল মানবিকতার ভয়ঙ্কর অধঃপতন। আন্দোলনের নামে নির্যাতন, ধর্ষণ, পুলিশকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া, সংখ্যালঘুদের প্রকাশ্যে রাস্তায় মেরে নিথর দেহ পুড়িয়ে দেওয়া। তবে এই আন্দোলন কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল না। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলির পেছনে আরও অনেক কিছুই ঘটেছে। আপনি আরও অবাক হবেন যখন জানতে পারবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন কিভাবে এই আন্দোলনে জড়িয়ে পড়েছিল এবং তারা চেয়েছিল জুলাই আন্দোলনের আগুন জ্বালিয়ে রাখতে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীন জাতিসংঘ বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিক্ষোভে হস্তক্ষেপ করতে বারণ করেছিল। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কথা না শুনলে তার পরিণতি কি হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল। 2025 সালের 5ই মার্চ বিবিসির হার্ড টক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তুর্ক। সেখানে তাকে গাজা, সুদান ও ইউক্রেনের সংঘাত মোকাবিলায় জাতিসংঘের ব্যর্থতা সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রসঙ্গ ঘুরিয়ে তুর্ক বাংলাদেশের কথায় চলে আসেন। বিবিসির হার্ড টকে তুর্কের সাক্ষাৎকার অনুযায়ী ব্রিটস দাবি করে, তুর্ক সেদিন বলেছিলেন, আমি আপনাদের গত বছরের বাংলাদেশের একটি উদাহরণ দিচ্ছি। জুলাই আগস্ট মাসে ছাত্ররা ব্যাপক বিক্ষোভ করেছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের ওপর তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমরা সেনাবাহিনীকে এই সতর্কবার্তাও দিয়েছিলাম যে যদি তারা এতে জড়িত হয় তবে শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠানোর অনুমতি হয়তো তাদের আর দেওয়া হবে না। শুধুমাত্র তুর্ক নয়, জাতিসংঘের একাধিক মানবাধিকার কর্তা ব্যক্তিদের কথায় প্রশ্ন উঠছে, আশঙ্কা বাড়ছে। 2022 থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন গুইন লুইস। এই গুইন লুইসই সাবেক ইউনূস সরকারের আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছিলেন। প্রতিটা ঘটনা ও কথা যদি পরপর জুড়ে দেওয়া যায় তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, জাতিসংঘের মানবাধিকার সংগঠন চেয়েছিল বাংলাদেশের জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসের মতো দলগুলিকে সামনের সারিতে আনতে। এক কথায় পলিটিক্যাল ইসলামের উত্থান ঘটাতে। আর এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে যে গোটা জুলাই আন্দোলনটাই ছিল পরিকল্পিত, এক বৃহৎ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের হাসিনা সরকারকে হটাতে আন্তর্জাতিক চক্র কাজ করেছে, আর সেই আন্তর্জাতিক চক্রের অংশ হিসেবে কাজ করেছে খোদ জাতিসংঘ। অর্থাৎ জাতিসংঘ বিতর্কের ঊর্ধ্বে নয়। অথচ এই জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য বাংলাদেশ। সংঘাতপূর্ণ দেশ বা অঞ্চলে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে সেই সদস্য দেশ যখন বিপদে পড়ছে, জাতিসংঘ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। উপরন্তু আন্দোলন দমাতে বাংলাদেশ সেনাবাহিনী যাতে অংশগ্রহণ না করে সে বিষয়ে ধমকানি চমকানি দিতেও তারা ছাড়েনি। কিন্তু তাতে তাদের লাভ কোথায়? জাতিসংঘকে দিয়ে কে বা কারা কিভাবে কাজটি করিয়েছিল? এখানে নাম উঠে আসছে আমেরিকার ব্লু আইড বয় ইউনূসের। ইউনূসের সঙ্গে জাতিসংঘের তুর্কের সম্পর্ক অত্যন্ত ভালো। ইউনূসই নাকি ফ্রান্সে থাকাকালীন সময় সরাসরি তুর্কের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ওপর চাপ প্রয়োগের জন্য
তাকে অনুরোধ করেছিলেন। ইউনুস তুর্ককে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করে দিতে। নির্দেশ না মানলে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বহিষ্কার করা হবে। তাহলে বুঝতে পারছেন কিভাবে দুয়ে দুয়ে চার হচ্ছে? ভলকার তুর্কের নিজের স্বীকারোক্তি থেকেই স্পষ্ট, জাতিসংঘ শুধু গাজাতেই নয়, এখন বাংলাদেশেও সন্ত্রাসবাদ ও জিহাদবাদকে মদদ দেওয়ার ক্ষেত্রে একটি সক্রিয় ধ্বংসাত্মক ভূমিকা পালন করেছে। আর এখানেই আরও জোরালো হচ্ছে মার্কিন ডিপ স্টেটের বিষয়টি। হাসিনা সরকারের পতনে ডিপ স্টেটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মার্কিন ডিপ স্টেটের তত্ত্ব ধরেই যদি আমরা এগোই, তাহলে দুয়ে দুয়ে চার করা অতি সহজ। জাতিসংঘের সবথেকে বেশি আর্থিক অনুদান দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যা জাতিসংঘের নিয়মিত বাজেটের প্রায় 22%। তাই ঘুরপথে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেই জাতিসংঘের রাশ থাকাটাই স্বাভাবিক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা পিস কিপিং বাজেটে বরাদ্দ করে থাকে। এখানে প্রায় 26% বরাদ্দ করে আমেরিকা। আর ইউনুস যে আমেরিকার লোক, তাতে বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। ইউনুস তার 1.5 বছরের শাসনকালে যা যা করে গিয়েছেন, তাতে এই তত্ত্বই জোরালো হয় ইউনুস আমেরিকার হয়ে কাজ করেছেন। বাংলাদেশে এখনও হাসিনাকে নিশানায় রেখে এক উগ্র জাতীয়তাবাদের জিগির তোলার চেষ্টা চলছে। প্রতিবেশী ভারতের নামকে এক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে, অর্থাৎ ষড়যন্ত্রকারীদের নিশানায় 2: 1 হাসিনা, 2 ভারত। ভারতকে চাপে রাখতেই বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিশ্বের 120টিরও বেশি দেশের সামরিক, পুলিশ ও বেসামরিক কর্মীরা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে থাকেন। বদলে তারা জাতিসংঘ থেকে অর্থ পান। 1988 সাল থেকে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে আসছে। চলতি বছরে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর 6 সদস্য মরণোত্তর সম্মান পেয়েছেন। যারা শান্তিরক্ষা বাহিনীতে কাজ করেন, প্রতি বছর তারা বড় অঙ্কে বিদেশি মুদ্রা দেশে পাঠান, যা সরাসরি জাতীয় রেমিট্যান্সে যুক্ত হচ্ছে। এখন প্রশ্ন, এই ভলকার তুর্করা মানবতা বিরোধী অপরাধী। এদের পরিকল্পিত উদ্দেশ্যের জন্য এতগুলো লোকের প্রাণ গিয়েছে। তুর্কদের নির্লজ্জ স্বীকারোক্তির পরেও এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এইসব নির্লজ্জ দালালদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। জোরালো তদন্ত হওয়া উচিত ইউনুসের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশ জুলাই আন্দোলনে যেভাবে আন্তর্জাতিক শক্তি জড়িয়ে রয়েছে, তাতে কোনোটাই সহজসাধ্য নয়। এরকম আরও খবর ও তথ্য পেতে নজর রাখুন জিওপালস টিভিতে।